তার ইমেল উত্তরে কিন্তু সে আমেরিকাকেও দায়ী করেনি এই আন্দোলনের জন্য, বলছে না যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল না, অথচ সে কতবার সে বলেছে এর আগে। হ্যাঁ, সো সো আইনগত ফাঁকফোকরের কথাটা যদি তাদের পেয়ার এজেন্সি বা তাদের লিগেল যে কাউন্সিল তারা যদি দিয়ে থাকে, শেখ হাসিনার যে কণ্ঠগুলি আমরা শুনতে পাচ্ছি, তারা কি পরে ওগুলিকে এআই বলবে যে তোমরা আগে করে দেখাও, তোমরা এটা করো সেটা করো? তার তো আমরা কণ্ঠ শুনতে পাচ্ছি। মানে এটা কিন্তু খুবই বিচিত্র। মানে আমরা দেয়ালের ওই পাশে থাকা একজনকে আমরা দেখতে পাচ্ছি না, ইমেল দিয়ে ইমেলে উত্তর নিয়ে সেটাকে শেখ হাসিনা সাক্ষাৎকার বলে প্রচার করতেছি, তার কণ্ঠটা থেকে আবার অনেক অনেক মানুষ শুনতেছে। মানে আমি 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 ঠিক মানে এগুলি ঠিক অ্যাড আপ হচ্ছে না সাবির ভাই। মানে আমি 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 জানি না যে এটা। কিন্তু সব আন্তর্জাতিক মিডিয়া কিন্তু অনেকেই করেছে এটা, এএফপি, রয়টার্স। না না, অনেকে সেইটাই তো আমি, হ্যাঁ, সেটা তো এপি আমি করেছে। অবাকও হইলাম। সেটা তো আমি অবাকও হইলাম যে তারা যখন কেউ যখন ইমেলে, সাবির ভাই আপনিও একটা বিভাগ অনেক বছর চালাইছেন, আমিও তো কিছুদিন কাজ করছি। মানে ইমেলে ইন্টারভিউ নেওয়ার আগে তো একজন রিপোর্টার ওই বাসার সামনে যাবে, তারে চেষ্টা করবে, তারে কোথায় গিয়ে আটকাচ্ছে সেটা বলবে। এর কিছুই কিন্তু আমরা আন্তর্জাতিক, মানে যারা শতগুণ শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তাদের কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে যেটা আমার জন্য খুবই মানে মানে আমি তবে আগে তারেক তারেক রহমান যদি বলতেন যে আমি সামনাসামনি ইন্টারভিউ দিব না, কি আপনি আমাকে প্রশ্ন করেন আমি ইমেলে জবাব দিব, আমি কিন্তু এটা নিতাম। আচ্ছা। কিন্তু আহ, আমাদের মাথা কিন্তু সেটা খেলেনি যে তাকে ইমেল ইন্টারভিউ করবো, আমরা খালি চেয়ে যাচ্ছিলাম যে সামনাসামনি ইন্টারভিউ। আ- না, উনি ইমেল না, উনি আরেকটা ফরম্যাটে, আমি যখন জার্মানিতে ছিলাম উনি আরেকটা ফরম্যাটে আরেকটা কাগজকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ঠিক ইমেলে প্রশ্ন পাঠানোর পরেও না, উনার কিছু উত্তরাবলী বা উনার কথা উনি পাঠাই দিছিলেন, সেইটাকে ওনারা সাজায় নিছিল। তো ওইটা তো আরো একটু মানে তা তো পিআর হয়ে যাচ্ছে, মানে এটা তো পিআর ওয়ার্ক। মানে হাওয়েভার সরকারের প্রেস অফিস, এই হ্যাঁ, সরকারের প্রেস অফিস এবং আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা, ওই জায়গা থেকে যদি একটু বলেন যে তারা উদাহরণ হয়ে থাকবেন কিনা। না, এই সরকারের প্রেস অফিস তো বলতে গেলে একটা অভূতপূর্ব ঘটনা, কারণ বাংলাদেশে অতীতে কোনো প্রধানমন্ত্রী বা যে সবারই প্রেস টিম ছিল, কিন্তু কোনো প্রেস টিম এইভাবে কাজ করেনি যে তাদের হাতে সব তথ্য তাদের হাত দিয়ে যাচ্ছে এবং সরকারের সব তথ্য তারা মিটিং করে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে জানাচ্ছে। মুখপাত্র এবং হিসেবে, প্রেস রাইট। সচিব নিজে নিজে তখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন এবং মাঝে মধ্যে বেশ বাজে ভাষায় তার মতামত দিচ্ছেন। যেমন তিনি যখন ইংরেজিতে লেখেন আওয়ামী লীগকে সবসময় বিএএল লেখেন, মানে বাল আর কি। তো এটা তো উনি জানেন উনি এটা কেন করছেন, উনি একটা গালি দিচ্ছেন আর কি। তো একজন সরকারি কর্মচারীকে এভাবে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গালি দেওয়াটা এটা মানে মানে দৃষ্টিকটু বলা যেতে পারে। বাট তিনি সেটা করেছেন, আরো অনেক কিছু করেছেন। তো এত অ্যাক্টিভ প্রেস অফিস কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছিল না। সেজন্য মানুষ এটাকে মানে দেখে একটা চমকপ্রদ হয়েছে এবং তিনি একজন মিডিয়া স্টার হয়ে গেছেন নিজেই, সেলিব্রিটি হয়ে গেছেন। সো ওইটা কতদূর কাজে দিয়েছে আমি বলবো যে উনি এই কাজটা করতে গিয়ে ওই স্পিন করতে গিয়ে, উনি তো বড় স্পিন ডক্টর, তো ওই স্পিন করতে গিয়ে এত বেশি স্পিন করে ফেলেছেন মাঝে মাঝে যে তার কথাবার্তার মানে সততা নিয়ে অনেকের মনে প্রশ্ন জন্মেছে। এবং তিনি যখন মতামত দিতেন বা বলতেন যে এটা হবে ওইটা হতে যাচ্ছে, অনেকেই সন্দেহ পোষণ করতেন যে এটা আদৌ হবে কিনা। যেরকম ব্রিটেনে এসে তিনি বলে বসলেন সাংবাদিকদের যে ও কিয়ার স্টারমারের সাথে এখনো দেখা হচ্ছে না, কারণ কিয়ার স্টারমার কানাডায় আছেন সম্ভবত। কিয়ার স্টারমার তখন লন্ডনে বসা, কানাডা যাওয়ার কোনো পরিকল্পনাই তার নেই সেই সেই মানে দুই দুই দিন যেদিন। কিন্তু তিনি বলে বসলেন, কেন বলতে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কোথায় আছেন সেটা বাংলাদেশের সরকারের প্রেস সচিব কেন বলতে যাবে? এটা তো বলবে ডাউনিং স্ট্রিটের যে রাইট। স্পোক্সম্যান। এবং তো প্রফেসর এখন এইসব ইউনূসের আগ প্রতিটা বাড়িয়ে প্রতিটা বিদেশ সফর, আমি যদি বলি অধিকাংশ বিদেশ সফরের কারণ সম্পর্কে আমাদের সরকার, আমাদের প্রেস, আপনি ভালো বলতে পারবেন যে মানে ওনারা খুবই লুকাইছেন কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সেটাকে আরো মানে যতটা না তার চেয়ে অনেক গুণ বেশি ফুলায় ফাঁপায় তারা দেখাইতে চাইছেন। স্পিনিং মানে জি। ওদের কাজই ছিল স্পিন করা। সরকার যদি সাফল্য 10 হয় তারা ওনারা এটাকে স্পিন করে 100 দেখাতো, বা যদি এটা ব্যর্থতা হয় সেটাকে সামহাও একটা স্পিন করে দেখাতো যে না ওইটা আসলে আমাদের উদ্দেশ্য ছিলই না। হ্যাঁ, কি স্টারমারের সাথে দেখা করার কোনো প্ল্যানই ছিল না আমাদের, কে কি স্টারমার। হ্যাঁ, তো তো কিন্তু দেখা হয়ে গেলে বলতো যে মানে প্রফেসর ইউনুসকে দেখা সাক্ষাৎ করার জন্য বিশ্ব নেতারা দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি দেখেন এই মানে 1.5 বছরে কিন্তু বড় বিশ্ব কোনো নেতা বাংলাদেশে আসেনি। ওই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন আনোয়ার ইব্রাহিম, আর কেউ কিন্তু আসেননি। ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন, তাকে ঠিক বিশ্ব নেতা বলা যায় না। সো মানে এবং ডক্টর ইউনুস বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, সেমিনার কনফারেন্স,
যেখানে হয়তো সরকার প্রধানের যাওয়ার কথা না, ইনফ্যাক্ট যাওয়ার কথাই না, হুম, হুম। কারণ অন্যান্য দেশের সরকার প্রধানরা প্রধানরা অনেকগুলো জাননি ছিলেন না, সেখানে। কিন্তু তিনি গেছেন, গিয়ে কিন্তু অনেকটা তার নিজের মানে নিজের কাজ করেছেন, ওই ৩-০ থিওরি হুম, পুশ করেছেন, বা ওই এনজিও কমিউনিটির যেসব কথাবার্তা হুম, সেগুলো করেছেন। মানে অর্থাৎ ইউনুস সেন্টারের প্রধান হিসেবে তিনি যে কাজ করতেন, হুম, হুম। যে সফরগুলো করতেন, যে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতেন, ঠিক সেই কাজই তিনি করে গেছেন চিফ অ্যাডভাইজার হিসেবে। কিন্তু এটা বাংলাদেশের সরকারি খরচে আর কি। আগে হয়তো করতেন অন্য অন্য সোর্সের খরচে, এইগুলো হয়েছে সরকারি খরচে। আপনি হাতে গোনা কয়েকটা সফর পাবেন যেগুলো আসলে একেবারে বাংলাদেশের সরকারি কাজের সাথে যুক্ত, যেমন জাতিসংঘে অ্যাটেন্ড করা, চীনে যাওয়া যেখানে শি জিনপিং এর সাথে একটা বৈঠক হয়েছে তার, সেগুলো বিমস্টেক কনফারেন্স অ্যাটেন্ড করা, এরকম 4-5টা পাবেন যেটা আর কি একেবারে সরকারি। কিন্তু অনেক কনফারেন্স দেখলাম যে এগুলা এনজিও মার্কা কনফারেন্স, যেখানে অন্য কোনো বিশ্ব নেতা উপস্থিত নাই। আহ, মানে আমি আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেরকম দেখেছি, উনি কিন্তু নিজেকে একজন বিশ্ব নাগরিক মনে করেন, মানে বলেন না, আমার কাছে মনে হয়েছে যে উনি বিশ্ব নাগরিক মনে করেন, ওরা পুরো দুনিয়ার জন্য কিছু করতে চান। এইটাই বোধহয় উনার মাথায় থাকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়েও দুনিয়াটা বেশি উনার মাথায় থাকে বলে আমার ধারণা আর কি। উনি হয়তো একটা দেশের সরকার প্রধান হয়েছেন, কিন্তু উনি বিশ্বের জন্যই কিছু করতে চান বলে আমার কাছে মনে হয়। সেই জন্য এই চেয়ারটা তার কাছে খুব বেশি, আমার মনে হয়, আমি জানি না যে এরকমই হয় কিনা। আমি আসছি আপনার কাছে সাবির ভাই, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসছি যে দীপু ভাই, তারেক সাহেবের কথা আবার একটু ফিরে আসি। উনি এসে মার্টিন লুথার কিংকে স্মরণও করলেন, তার অনুসরণে আই হ্যাভ এ ড্রিমের জায়গায় আই হ্যাভ এ প্ল্যান বললেন। এখন তার যে পরিকল্পনা থাকার কথা বলতেছেন, তো সেইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? আমার কাছে, আমাকে যদি আপনি বলেন, আমার কাছে কিন্তু ভালো লেগেছে কেউ যখন কারো পরিকল্পনার কথা বলে, হুম, আই হুম। হ্যাভ এ প্ল্যান বলে, আমার কাছে কিন্তু ভালো লাগে। কিন্তু সমালোচনার জায়গাটা হচ্ছে এই যে তিনি কি একটা নির্দিষ্ট চেয়ারে ওনাকে দেখতে পাচ্ছেন বলেই এটা বলতেছেন? মানে মানে সামনে যে আমরা 12 তারিখে যেটা দেখবো সেটা কি অনেকটাই আসলে নির্ধারিত, এরকম ভাবতেছেন, নাকি এরকম ভাবাটা ঠিকই আছে? আপনার কাছে কি মনে হয়, আই হ্যাভ এ প্ল্যানটা আপনি কিভাবে দেখতেছেন? সাবির ভাইয়ের কাছে এটা আমি আসবো, কিন্তু আপনার কাছে একটু শুনে নেই। দেবো 30টা সেকেন্ড। এইটা হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, আবারও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দর্শকদের কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালের সরকারের অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 65% দর্শক এটাকে সমর্থন করেছেন, সমর্থন করেননি শতকরা 35%। 32,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আমরা সময় পাই আমরা পরে কথা বলবো। দীপু ভাই, আপনি যদি একটু আমাদের বলেন আই হ্যাভ এ প্ল্যানটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা আজকে কিন্তু শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু সেই কথাটা উল্লেখ করছে। আজকে প্রথম আলোর এই শিরোনামটা দেখেন যে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর সম্ভাব্য প্রধানমন্ত্রী মন্ত্রী। বলে উল্লেখ। হুম, 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 স্বাভাবিকভাবে হুম, হুম, মানে যেহেতু বড় দল হিসেবে তারেক রহমান ওটাই চিন্তা করবে যে আমি ক্ষমতায় যাব, সুতরাং আমি আমার একটা পরিকল্পনা, নির্বাচনের আগে আমি একটা পরিকল্পনা আমি প্রকাশ করব। এই পরিকল্পনার মধ্য দিয়ে আমি সারা দেশের মানুষকে উজ্জীবিত করব এবং ভোট আনবো। তো তার কিছু কিন্তু মানে শব্দ কিন্তু তিনি উল্লেখ করেছেন। যেমন বলছেন পাহাড় থেকে সমতলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ। তার মানে একটা ঐক্যের বার্তা দিলেন, এখানে বিভাজন করবেন না। কোনো সম্প্রদায় সম্প্রদায় যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে তার বিপক্ষে বললেন। আইন শৃঙ্খলা, শান্তি 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 3বার উচ্চারণ করছে। তারপরে এই যে এই টার্মগুলো বলার মধ্য দিয়ে কিন্তু তিনি মানে সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তা, ঐক্য, এই কথার মধ্যেই কিন্তু তারা ওই যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ ওই যে পরিকল্পনাটা তিনি সামনে নিয়ে আসবেন। তারা হয়তো বিস্তারিত হয়তো কয়েকদিনের মধ্যে আমরা পাবো, তখন বুঝতে পারবো যে কি সেই পরিকল্পনা। তো ঠিক আছে, এটা 12 তারিখে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে সেটা ধরে নিয়েই তো তাকে মাঠে নামতে হবে। সেই হিসেবে উনি কনফিডেন্ট, তার সেই এটা অভিব্যক্তিটা তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে এবং কর্মসূচির মধ্য দিয়ে তিনি সেটা সারা দেশ ব্যাপী হয়তো সফরের মধ্য দিয়ে আরো পরিষ্কার করবেন। আমার ধারণা যে বড় দলের বড় নেতা হিসাবে এটা সঠিকই আছে। সাবির ভাই, আপনি কি মনে করেন আই হ্যাভ এ প্ল্যানটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা দেখছি তারেক রহমানের 17 বছর পশ্চিম পশ্চিম বিদেশে, পশ্চিম হুম, দেশে হুম, থাকার ফসল।